ইসলামের ইতিহাসের তৃতীয় খিলাফত হল আব্বাসীয় খিলাফত। ৩৭ জন শাসক ৫০০ বছরের অধিক সময় ধরে শাসন কার্য পরিচালনা করেছেন। এদের মধ্যে কিছু শাসক ছিলেন অসাধারণ যোগ্যতা সম্পন্ন, যারা জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সাহিত্যের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন গোটা দুনিয়ার চেহারা। এ সময় মুসলিম সাম্রাজ্য উপনীত হয় জ্ঞান বিজ্ঞানের এক স্বর্ণ শিখরে। আসসালামু আলাইকুম। ন্যাচারাল হিস্ট্রির এ পর্বে থাকছে আব্বাসীয় খিলাফতের গুরুত্বপূর্ণ কিছু শাসকদের ইতিহাস। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আব্বাসী সাম্রাজ্যের তৃতীয় শাসক হলেন আল মাহদী। পিতা আবু জাফর আল মনসুরের মৃত্যুর পর তারই মনোনয়ন অনুসারে আল মাহদী ৭৭৫ খ্রিস্টাব্দে বাগদাদে আব্বাসী সিংহাসনে আরোহণ করেন। তিনি ৭৭৫ থেকে ৭৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে আসীন ছিলেন। খলিফা মাহদী তার পিতা মনসুর অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি নিষ্ঠুর প্রকৃতির শাসন থেকে বেরিয়ে এসে দয়ালু ও মহানুভবতার পরিচয় দিয়েছেন। সাম্রাজ্যের শুরুতেই খলিফা আল মাহদী অমার্জনীয় অপরাধের জন্য দণ্ডিত অপরাধী ছাড়া অন্য সকল ব্যক্তিকে কারাগার থেকে মুক্তি দান করেন। পিতা মনসুর কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেন। আল মাহদী মদিনাবাসীকেও সম্মানিত করেন। মদিনার আনসারদের মধ্য থেকে ৫০০ লোককে তিনি দেহরক্ষী মনোনীত করেন এবং জায়গির প্রদান করেন। উদার নীতিতে বিশ্বাসী হলেও খলিফা মাহদী রাষ্ট্রের সংহতির স্বার্থে প্রয়োজনে কঠোর ও রক্তপাত নীতি গ্রহণ করতেও দ্বিধাবোধ করেননি। তিনি খোরাসানের বিদ্রোহী নেতা ইউসুফকে বন্দী করে তার হাত পা ছিন্ন করার নির্দেশ দেন। এ সময় খোরাসানে হাসিম বিন হাকিম বা মুকান্না নামক এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেন। খলিফা আল মাহদী কয়েকটি অভিযান প্রেরণ করে মুকান্নাকে দমন করেন। অবশেষে এই মুকান্না নিজেই অগ্নিকাণ্ডে আত্মাহুতি দেন। খলিফা মাহদী বাগদাদের জৌলুস বৃদ্ধি করেন। তিনি বিশ্বের জ্ঞানী গুণীদের সেখানে আমন্ত্রণ জানান। ফলে বাগদাদ জ্ঞান চর্চা ও ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্রে পরিণত হয়। খলিফা মাহদী বৈদেশিক নীতির ক্ষেত্রেও অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি চীন সম্রাট, তিব্বতের রাজা, এমনকি ভারতীয় রাজাদের সাথে দূত বিনিময় করতেন। এটা তার সম্মান বহুগুণে বৃদ্ধি করেছিল। ৭৮৫ খ্রিস্টাব্দে মাহদী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি যথাক্রমে পুত্র মুসা ও হারুনুর রশিদকে তার পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন। খলিফা হারুনুর রশিদ ৭৮৬ খ্রিস্টাব্দে আব্বাসীয় সিংহাসনে আরোহণ করেন। তিনি ৭৮৬ থেকে ৮০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত উক্ত খিলাফতে আসীন ছিলেন। সাম্রাজ্যের শুরুতেই খলিফা হারুনুর রশিদ কিছু বিদ্রোহের সম্মুখীন হন, যার মধ্যে উল্লেখযোগ্য হল খারেজি বিদ্রোহ, হিমারীয় মুদারীয় বিদ্রোহ, মসুলের বিদ্রোহ এবং আর্মেনিয়ায় খাজার বিদ্রোহ। এগুলো তিনি বুদ্ধিমত্তার সাথে কঠোর হাতে দমন করেন। খলিফা হারুনুর রশিদ একজন প্রজারঞ্জক শাসক ছিলেন। রাতের আধারে ছদ্মবেশে প্রজাসাধারণের খোঁজ খবর নিতেন। তার সময়ে জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার কেন্দ্র হিসেবে বাগদাদ নগরী পৃথিবীর শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। এই বাগদাদ নগরীকে কেন্দ্র করেই বিখ্যাত উপন্যাস আলিফ লায়লা রচিত হয়। খলিফা হারুনুর রশিদ ফ্রান্স, চীন ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খলিফা হারুনুর রশিদ অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলেও রোমান সম্রাট নাইসিফোরাসকে সন্ধির শর্ত ভেঙে মুসলিম সাম্রাজ্য আক্রমণ করার প্রতিবাদে ৩ বার শোচনীয়ভাবে পরাজিত করেছেন। ৮১৩ খ্রিস্টাব্দে খলিফা আবদুল্লাহ আল মামুন আব্বাসীয় সিংহাসনে আরোহণ করেন। খলিফা হারুনুর রশিদের পুত্র আল মামুন ছিলেন একজন বিদ্যাচার্য খলিফা। বৃহৎ পরিসরে উচ্চতর জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য তিনি ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন। জ্ঞান চর্চার জন্য
মামুন বাইতুল হিকমাতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ ব্যুরো এই 3টি পৃথক বিভাগ স্থাপন করেন। হুনায়ন ইবনে ইসহাককে এ প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাইতুল হিকমাকে ইসলামের প্রথম উন্নত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলে অভিহিত করা হয়েছে। বাইতুল হিকমার অনুবাদ দপ্তরে গ্রিক, সিরীয়, পারসিক, সংস্কৃত ভাষার লিখিত জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন মৌলিক গ্রন্থ সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করা হতো। আব্বাসীয় খলিফারা শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, তারা ছিলেন জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার ধারক বাহক। তাই তো ইতিহাসে আজও তাদের নাম স্মরণীয় হয়ে আছে। ধন্যবাদ সবাইকে।